ফ্যাসিস্টদের যারা হচ্ছে গিয়া শেল্টার দাতা, মদতদাতা, দিল্লি কিংবা ইন্ডিয়া যেভাবে আমরা বলি, সেটা খুব গুরুত্বপূর্ণ। এই ষড়যন্ত্র যদি আমরা এখন থেকে যদি সমূলে উৎপাটন না করতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় কিছু অপেক্ষা করছে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য এখন যে অবস্থাটা হচ্ছে, যে কেউ বলছে যে পিআর পদ্ধতি না হলে আমরা নির্বাচন করব না বা হতে দেব না। পাশাপাশি এখন যখন বলা হচ্ছে যে ঘটনাটাই সত্য না, এটা অবশ্য আরও তদন্ত সাপেক্ষে আমি মনে করি, কারণ ঘটনার বেশ কয়েকদিন পেরিয়ে গেছে। সত্য মিথ্যাটা এখন অনেকটা ডিপেন্ড করে যে ওই সময়টার ব্যাপারটা একটা, মানে আমরা যেভাবে দেখি যে ধরেন শুধু পাহাড়ি কিংবা ধরেন আপনার সেনাবাহিনী কিংবা পাহাড়ি বাঙালি এই ধরনের মানে কি বলে বিভেদের বাইরেও আরো অনেক অনেক ডাইমেনশন আছে। 5ই আগস্টের অভ্যুত্থানের পরে দেশে একটা সংকট তৈরি হয়েছিল। সেই সংকট থেকে উত্তরণের জন্য আমরা যারা ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল ছিলাম, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, এবং আমাদের দেশের ছাত্র বিশেষ করে তরুণ প্রজন্ম যারা, সবাই মিলেই আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐক্যমত্য হয়েছিলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা এই সংলাপে যে অতিথিরা আসেন তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি আপনাদের মনে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নের উত্তরগুলো। কোন পথে যাচ্ছে দেশ, আগামী নির্বাচনের খবর কি, দেশের যে জুলাই সনদ সেই সনদের কি অবস্থা, এছাড়া সমসাময়িক যে প্রসঙ্গগুলো আছে সেগুলো নিয়েও আপনাদের মনের যে প্রশ্নগুলো আছে আমরা চেষ্টা করি অতিথিদের কাছ থেকে বুঝে নেওয়ার, জেনে নেওয়ার। আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি ষড়যন্ত্র ও নির্বাচন। স্টুডিওতে উপস্থিত রয়েছেন, পরিচয় করে দিচ্ছি, আমার বাঁ পাশে রয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি। আপা, স্বাগত জানাচ্ছি আপনাকে। তারপরেই রয়েছেন আমাদের ভার্চুয়াল যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, গণফোরামের সাধারণ সম্পাদক। মিজান ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছেন। একই সাথে ডান পাশে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে শুরু করছি নীলুফার চৌধুরী মনি, আপনাকে দিয়েই। নির্বাচনের কথাই যেহেতু শুনছি, তার আগে যে বিষয়টি তা হচ্ছে যে তার আগে বেশ বিএনপি নেতাদের মুখে শুনছি যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রী কথাটি আসলে প্রধান উপদেষ্টাও বলছেন যে নির্বাচন নানাবিধ ষড়যন্ত্র। বিশেষ করে আজকেও বিএনপির নেতাদের পক্ষ থেকে বলা হয়েছে যে পরিকল্পিতভাবে পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে। এই জায়গাটি থেকেই একটু শুরু করি। পাহাড়ের যে অস্থিতিশীলতা এখন অথবা অস্থিরতা, এই সৃষ্টির পেছনে এটি কি বিভিন্ন সময়ে অস্থিরতা দেখেছি, কিন্তু এই অস্থিরতার সাথে কি আগামী নির্বাচনকে অস্থিতিশীল কিংবা দেশকে অস্থিতিশীল করে তোলার কোনো সম্পর্ক দেখছেন কিনা? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এই ঘটনাটা পাহাড়ে যেটা এই সেপ্টেম্বরে হলো, এটা কিন্তু গত সেপ্টেম্বরেও এই একই ঘটনা অন্য আঙ্গিকে হয়েছে। তো এইটা কিন্তু একটা আমি বলতে চাই যে পরিকল্পনা না, আপনার নর্মালি এটাকে বুঝতে গেলে ওখানের ইতিহাসটা জানতে হবে। ওখানের যে জিনিসটা সেটা হলো আমাদের নৃতত্ত্ব গোষ্ঠী যারা আছেন তারা সাধারণ বাঙালিদের সহ্য করতে পারে না, তারা আমাদের সেনাবাহিনীর সদস্যদের সহ্য করতে পারে না, বরং তারা বাইরের থেকে, যে ওটা কিন্তু 3টা রাষ্ট্রের একদম সংযোগস্থল, সেই 3টা রাষ্ট্রের সংযোগস্থলে বেটার দেন তারা অন্য রাষ্ট্রকে তাও অ্যালাউ করতে পারে, এইখানে পারে না। আপনার যে এইবারের যে ঘটনাটা ঘটেছে সেটা একজন নারীকে তার শ্লীলতাহানি, তাকে রেপ হিসেবে যেটাকে বলা হয়েছে, যে সেইটার জন্য মানববন্ধন থেকে যে আপনার ষড়যন্ত্র বলি আর যেটাই বলি সেটা অভিযোগ করা হয়েছিল, অভিযোগটা প্রমাণ হয়েছে। আমি বলি যে সেইখানে যে অভিযোগটার মধ্যে যেটা এসেছিল প্রথমে, সেখানে কিন্তু কোনো মুসলিম ছিল না, একজন হিন্দু ছিল, 2জন মারমা ছিল, 2জন আপনার ওই কি বলে আরেকটা গোষ্ঠী তারা ছিল। তো সেই জায়গায় সেই আন্দোলনটা যখন জোরদার হলো তখন কিন্তু তারা মসজিদে আগুন দিল, এখানে কোনো মুসলিম ছিল না, তারপরেও কিন্তু এখানে মুসলিমরা এটার মধ্যে তাদেরকে জড়ানো হলো। তার মানে এটা পায়ে পা দিয়ে এক ধরনের ঝগড়া করার সামিলের মধ্যে আমি ফেলতে চাই। পাশাপাশি এখন যখন বলা হচ্ছে যে ঘটনাটাই সত্য না, এটা অবশ্য আরও তদন্ত সাপেক্ষে আমি মনে করি, কারণ ঘটনার বেশ কয়েকদিন পেরিয়ে গেছে। সত্য মিথ্যাটা এখন অনেকটা ডিপেন্ড করে যে ওই সময়টার ব্যাপারটা একটা।
তো আমি একজন না, নারীর সেটি তো প্রতি সম্মান তদন্ত রেখেই বলছি। কমিটি, যে কমিটি হয়েছিল সেই কমিটি মূল্যায়নে এসছে এটি। আমি সবই ঠিক আছে, তারপরেও আমি নারীর চরিত্রটা, নারীর সম্মানটা, সেখানে আমি জোর দিতে চাই যে আরো তদন্ত হোক। কিন্তু ঘটনার মধ্যে যা ঘটে গেল জি, সেটা কিন্তু কোনোটাই ভালো ঘটনা ছিল না। এটার বিচার হতে পারতো, এটা আরো তদন্ত হতে পারতো, তাদের শাস্তির আওতায় আনতে পারতো, কিন্তু সেটা না হয়ে ওইখানে যে মারামারিটা হয়েছে সেইখানে সেনাবাহিনীর 12 জন সদস্য সহ পুলিশের একজন সদস্য এইখানে আহত হয়েছে। এবং এই যে সেনাবাহিনীকে এত রকমের টর্চার, গালাগালি, এত কিছু করার পরেও তারা কিন্তু চেষ্টা করেছে চরম ধৈর্যের পরিচয় দিতে। এটা একটা রাষ্ট্রের জন্য কিন্তু সব কিছু মিলে কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি হুমকির স্বরূপ আমি বলতে চাই। এবং এটা কিন্তু ষড়যন্ত্রের একটা অংশ। এই ষড়যন্ত্র যদি আমরা এখন থেকে যদি সমূলে উৎপাটন না করতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় কিছু অপেক্ষা করছে। এবং সেটার সঙ্গে বাংলাদেশের নির্বাচনটাকে নিয়ে কিন্তু অনেকেই, যেমন চিফ অ্যাডভাইজার, উনি নিজেও এই কথাটা বলেছেন যে এটার সাথে মিলে নির্বাচনটাকে বানচাল করার জন্য বা কিছু। এবং তারপরে যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন কয়েকদিন আগে, 3-4 দিন আগে, যে দেশে যে অবস্থা চলছে এটা চলতে থাকলে গুপ্ত স্বৈরাচারের উত্থান হতে পারে। এই যে গুপ্ত স্বৈরাচারের উত্থান আপনার, অথবা নির্বাচন বানচাল, এখন কিন্তু অনেকেই আবার বলছে। আবার আমরা যখন কথা বলছি তখন কিন্তু এমনও বলছে যে চিফ অ্যাডভাইজার কিন্তু তার আরেকটা সাক্ষাৎকারে বলেছে যে আমি যে কোনো সময় ইচ্ছা করলে আরো আমি থাকতে পারি। এই যে থাকতে পারি, এটা কিন্তু নির্বাচনের সঙ্গে এই কথাটা কিন্তু যায় না। এটা কিন্তু দুইটার মধ্যে কিন্তু অনেক অনেক তফাৎ আছে। এখানে মনে হয় উনি এমনটা বলেছেন কিনা আমরা সেটি জানবো। তবে আমরা একটু, মিজান ভাই যদি লাইনে থাকে আমরা একটু শুনে আসি। জি, ডক্টর মিজানুর রহমান, গণফোরামের সাধারণ সম্পাদক, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে ষড়যন্ত্র যেটি দেখছেন, কিংবা অনেক সময় তো আমরা ষড়যন্ত্রটাকে তত্ত্ব হিসেবে দেখছি। গত আমলে ষড়যন্ত্রকে এমন একটা শৈল্পিক রূপ দেওয়া হয়েছিল যে যা কিছু হয় সব কিছুর মধ্যেই ষড়যন্ত্র খুঁজে ফেরা। তো এবারও কি এই ষড়যন্ত্রের মধ্যে এরকম কোনো তত্ত্ব দেখবেন, না এটির সাথে আসলেই ষড়যন্ত্র কোনো কিছু রয়েছে? একটু বলবেন। না দেখুন, আমরা তো একটা এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আছি, এবং আর জানেন যে 5ই আগস্টের অভ্যুত্থানের পরে দেশে একটা সংকট তৈরি হয়েছিল। সেই সংকট থেকে উত্তরণের জন্য আমরা যারা ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল ছিলাম, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, এবং আমাদের দেশের ছাত্র, বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা সবাই মিলেই আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐক্যমত্য হয়েছিলাম। কিন্তু যখন বিশেষ করে সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হয় যে নির্বাচনকে বাধাগ্রস্ত করা হচ্ছে বা হতে পারে, প্রধান উপদেষ্টাও এ ধরনের কথা বলেছেন। সম্প্রতি আপনি জানেন যে আমাদের যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর ডক্টর আলী রিয়াজ, তিনিও একটি কথা বলেছেন যে যদি নির্বাচন যথাসময়ে না হয় তাহলে একটি জাতীয় সংকট তৈরি হবে। তো এই যে নির্বাচন, যেখানে সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে যথাসময় নির্বাচন হবে, ফেব্রুয়ারির যে প্রথমার্ধে যে ঘোষণা দেওয়া হয়েছে তারপরে এই সরকার একদিনও দায়িত্বে থাকবেন না, তাহলে কেন সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে এই ধরনের কথা? পাশাপাশি আমরা যারা 15 বছর ধরে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, রাজনীতি করতে পারি নাই, মুক্ত চিন্তার বহিঃপ্রকাশ ঘটানো যায় নাই, সংবিধান অনুযায়ী যে অধিকারগুলো আমাদের ছিল ভোগ করতে পারি নাই, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা করতে পারি নাই। সেই ক্ষেত্রে আমরা এই 5ই আগস্টের পরে যদি খেয়াল করেন যে আমরা যে রাজনৈতিক দলগুলো সকলে ঐক্যমত্য হয়েছিলাম, এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য এখন যে অবস্থাটা হচ্ছে, যে কেউ বলছে যে পিআর পদ্ধতি না হলে আমরা নির্বাচন করব না বা হতে দেব না, আবার কেউ বলছে যে যে আমাদের একটি রাজনৈতিক দল, তার একজন প্রতিনিধি আছে, তার প্রতি সম্মান রেখেই বলছি যে তারা বলছে যে তাদের নিবন্ধনে যদি তাদের আকাঙ্ক্ষিত প্রতীক শাপলা দেওয়া না হয় তাহলে তারা নির্বাচন হতে দেবে না। তাদের একজন নেতা সম্প্রতি এভাবে বলছে। তাদেরকে আমরা যাই মনে করি, কিন্তু সরকার তো তাদেরকে প্রাধান্য দিয়েছে, তাদেরকে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে সরকার প্রধানের দপ্তর থেকে বলা হচ্ছে। তারা যদি এই কথাগুলো বলে,
যে একটি প্রতীক না হলেই তারা নির্বাচন মানবে না, হতে দিবে না। আবার আরেকটা পক্ষ যারা আমরা একসাথে একটি বৃহৎ অংশ ধর্মীয় যে দলগুলো জামাত ইসলাম সহ, তারা বলছে বিশেষ সাংবিধানিক আদেশ কিংবা জুলাই সনদের স্বীকৃতি এবং একটি ভিত্তি ছাড়া তারা এই ধরনের নির্বাচন মানবে না। এই যে বহুমুখী কথা, আমরা যারা গণতন্ত্র জন্য লড়াই সংগ্রাম করেছি এবং একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি রাষ্ট্র কাঠামোর পরিবর্তন চাচ্ছি, যেটা 15 বছরে ধ্বংস হয়েছিল। তো সেইগুলো জায়গায় তো একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। ধন্যবাদ জি, ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, আমরা হয়তো আপনার কাছে আবার ফিরবো। আমি সরাসরি ফরিদুল হক আপনার কাছেই চলে যাই। আমি প্রশ্ন না করি, অনেকগুলো বিষয় এসছে, যে প্রশ্নগুলো তাদের সাথেই ছিল। যদি খাগড়াছড়ি ইস্যুতে আপনার বক্তব্য শুনতে চাই, তাছাড়া সুনির্দিষ্টভাবে মিজান ভাই বেশ কয়েকটি ইঙ্গিত করেছেন, তার মধ্যে শাপলা প্রতীক না হলে নির্বাচন করতে না দেয়া, জুলাই সনদের আইনগত ভিত্তি, এগুলোকে তিনি নির্বাচনের জন্য প্রতিবন্ধক হিসেবেই বলছেন। আপনি শুনছিলেন কথাগুলো, একটু শুনতে চাই আপনার কথা। জি, ধন্যবাদ আপনাকে, শ্রদ্ধেয় সহ-আলোচক বৃন্দ এবং দর্শকদেরকে শুভেচ্ছা। প্রথমত হচ্ছে যে পাহাড় নিয়ে আসলে অনেক কথা হয়েছে গত কয়েকদিনে, নতুন করে আসলে বলাটা মুশকিল। মানে এখানে ব্যাপারটা খুবই জটিল, পাহাড়ের বিষয়টা খুবই জটিল, কারণ এটার অনেকগুলো ঐতিহাসিক কারণ আছে এবং আমরা যেভাবে দেখি, আমার কাছে মনে হয় এর থেকে ডাইমেনশনটা আরও অনেক বেশি। মানে আমরা যেভাবে দেখি যে ধরেন শুধু পাহাড়ি কিংবা ধরেন আপনার সেনাবাহিনী কিংবা পাহাড়ি বাঙালি, এই ধরনের মানে কি বলে বিভেদের বাইরেও আরো অনেক অনেক ডাইমেনশন আছে। পাহাড় মানেই শুধু পাহাড়ি মানেই শুধু জাতীয়ই নয়, আন্তর্জাতিক, হ্যাঁ জাতীয়, এবং এর পাশাপাশি জাতীয় আন্তর্জাতিক ব্যাপার আছে। এবং নতুন করে আপনার যেটা হয়েছে, নতুন করে আমাদের একটু মনে রাখা দরকার, নতুন করে হচ্ছে যে গত 1 বছরে বিশেষ করে ফ্যাসিস্টরা ধরেন এখানে একটা মানে ঘোলা পানিতে মাছ শিকারের একটা চেষ্টা করবে, এটা খুব স্বাভাবিক। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আন্তর্জাতিকভাবে কিংবা আঞ্চলিকভাবে যে জিনিসগুলো আগে ছিল, এখন এটা আরো প্রবল আকার ধারণ করতেছে। সেটা হচ্ছে যে ফ্যাসিস্টদের যারা হচ্ছে গিয়া শেল্টার দাতা, মদত দাতা, দিল্লি কিংবা ইন্ডিয়া যেভাবে আমরা বলি, সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের অনেকের মনে থাকার কথা যে কিছুদিন আগে, কয়েকদিন আগে, সম্ভবত সপ্তাহখানেক হবে, সপ্তাহখানেক আগে ত্রিপুরার সর্বশেষ রাজার যে পুত্র, উনি একটা খুবই এনডিটিভিতে সম্ভবত একটা ইন্টারভিউ দিয়েছেন, একটা ভিডিও ইন্টারভিউ, ভয়ঙ্কর কিছু কথা বলেছেন। মানে উনি বলছেন যে অ্যাজ ইফ এই মুহূর্তে কেন ইন্ডিয়ান সরকার বাংলাদেশে ট্রুপস পাঠাচ্ছে না, কেন এটাকে দখল করা হচ্ছে না। তো এই বিষয়গুলো মানে যেটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে একেবারে সরাসরি আঘাত। আমরা এই ব্যাপারে আমাদের দায়িত্বশীল জায়গা থেকে, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেছে বলে আমার অন্তত মনে পড়ছে না, আমি দেখিনি। যদি করে থাকে তাহলে ভালো, না করে থাকলে আসলে করা উচিত ছিল, এখনো করা দরকার, আমি এটা মনে করি। আমাদের জায়গা থেকে আমি বহু জায়গায় বলেছি, এখানেও বলছি যে এটা নিন্দা জানাচ্ছি, মানে এটা ওনারা বলতে পারেন না। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই বিষয়টা আসলে বেশ জটিল, এবং এই জটিল বিষয়টাকে মানে কি বলে, যে জটিল বিষয় নিয়ে আসলে কাজ করার জন্য যেই রকম তথ্য প্রবাহ থাকা দরকার, এটা আমাদের এখানে নাই। মানে এটা আরেকটা প্রবলেম যেটা হয় যে ধরেন আমরা প্রত্যেকেই আমাদের একটা প্রিসেট ধারণা থেকে পাহাড় ইস্যুটাকে দেখতে চাই, প্রত্যেকে একটা ইডিওলজিক্যাল পলিটিক্যাল পজিশন থেকে আমরা পাহাড়টাকে দেখতে চাই। যে ধরে নেই পাহাড়ি, ওরা যেহেতু কি বলে সংখ্যালঘু জনগোষ্ঠী, তাহলে ওরাই বোধহয় ঠিক। আবার সেনাবাহিনী যেহেতু রাষ্ট্রীয় বাহিনী, ওরা বোধহয় ভুল। আবার ধরে নেই যে পাহাড়ি যেহেতু এদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করা গ্রুপ আছে, সশস্ত্র গ্রুপ আছে, তাহলে সবাই বোধহয় আসলে বিচ্ছিন্নতাবাদী। আর যেহেতু সেনাবাহিনী যেহেতু আমাদের পক্ষে আছে, তাহলে সেনাবাহিনী বোধহয় ভালো। ব্যাপারটা এরকম বাইনারি এবং এত সরল নয়, এটার ভেতরে আরো অনেকগুলো আমরা সেটি নিয়ে আরেকদিন হয়তো বিস্তারিত আলোচনা করব। যে বিষয়টি একটু যে মিজান ভাই বললেন, ওখানে একটু আসি। শাপলা প্রতীক না হলে নির্বাচনে না যাওয়া, মানে উনি যেটা বলতে চাচ্ছেন যে গোধরার মতো করে এখানে একটা ব্যাপার। তারপর জুলাই সনদের স্বীকৃতি চাওয়া, জামাত সহ অন্যান্যরা, আপনারাও জুলাই সনদের আইনত ভিত্তি দাবি করেছেন, এটি একটু আমরা ছোট্ট করে শুনবো। না, আমরা শাপলা প্রতীকটাকে ধরেন আপনি এইভাবে যদি দেখেন, আমরা যদি ফেয়ারলি শাপলা প্রতীকটাই না পাই, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা একেবারে শুরু থেকে দেখেছি, প্রথমত হচ্ছে যে আমরা যখন আবেদন করি শাপলা প্রতীকের জন্য, তখনই আমাদেরকে একটা আশ্বস্ত করা হয়েছিল এবং বলেছিল যে 150টার একটা লিস্ট আছে, সেখানে শাপলা প্রতীক হিসেবে আছে। এটা জেনেই কিন্তু আমরা আসলে শাপলা আবেদন করেছি। এবং
তখন কিন্তু আমরা শাপলা নিয়ে দেশব্যাপী প্রচারণা করেছি এবং এটা দেশব্যাপী খবর হয়েছে। আমাদের জুলাই পদযাত্রার ভিতরে বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষরা, তরুণরা, স্কুল কলেজের বাচ্চারা আপনার ধরেন শাপলা নিয়ে আমাদের নেতাদের সাথে দেখা করতে এসছে। আমরা যখন জুলাই পদযাত্রায় বিভিন্ন জেলায় গিয়েছি, এটার মধ্যে দিয়ে শাপলা আসলে ধরেন এনসিপির প্রতীক হয়ে উঠছে। মানে এটা তো আসলে ধরেন নির্বাচন কমিশন দেওয়া না দেওয়ার থেকে তো ধরেন জনগণের ধরেন অ্যাকসেপ্ট করে নেওয়ার একটা ব্যাপার থাকে, সেই জায়গাটা ধরেন আছে। কিন্তু আমরা দেখেছি যে এইখানে মানে হঠাৎ করেই এটা বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে কোনো ব্যাখ্যা দেওয়া হবে না। তো স্বাভাবিকভাবে আমাদের কাছে তখন সন্দেহ তৈরি হয় যে এটা কি আসলে তারা নিজের ইচ্ছায় করছে, নাকি এটা পেছন থেকে অন্য কোনো ঘটনা আছে যাতে আমাদেরকে একটা বাধাগ্রস্ত করা যায়। আপনি খেয়াল করে দেখেন যে দুইটা দলকে তারা দিবে বলছে। আপনি আজকের আগে জাতীয় লীগ নামে কেউ আবেদন করছে, এটা আপনি জানতেন কিনা, আপনাকে আমার প্রশ্ন। এবং এনসিপি কতটুকু তাদের সাংগঠনিক বিস্তার আছে এটা বাংলাদেশে মোটামুটি সবাই কম বেশি জানে। খেয়াল করেন জাতীয় লীগ এবং এনসিপি হইতেছে একই লেভেলে, হ্যাঁ। এবং এনসিপি কে ধরেন ওই রকম পরীক্ষা দিয়ে আপনার ধরেন এখানে আসতে হচ্ছে, তারপরেও ধরেন বলা হচ্ছে যে মার্কাটা দেওয়া হবে না, এবং কেন দেওয়া হবে না এটা কোনো ব্যাখ্যাও দেওয়া হবে না। তো স্বাভাবিকভাবে আমাদের কাছে মনে হয়েছে যে এইখানে কোনো একটা ব্যাপার থাকতে পারে। এবং আমাদের কাছে আর একটা জিনিস খুব সন্দেহ লাগে, মানে আমরা খুব আশঙ্কা করি যে নির্বাচন কমিশন সম্ভবত ফেয়ার আচরণ করছে না। এটা প্রতীকের ব্যাপার না, এটা হচ্ছে যে পুরো নির্বাচন কমিশন, মানে একটা ফেয়ার নির্বাচন করতে গেলে আপনাকে নির্বাচন কমিশন সহ সবার একটা আসলে ফেয়ার রোল লাগবে, সেই জায়গাটা তো আমরা শঙ্কিত। এটা শুধু প্রতীকের ব্যাপার, প্রতীক হচ্ছে এটার একটা সিম্পটম হিসেবে আমরা দেখছি, কিন্তু ঘটনাটা আরো পেছনে। এনসিপির পক্ষ থেকে ফরিদুল হক যে দাবিটি করছেন তা হচ্ছে যে শাপলা প্রতীক এই যে না দেওয়ার পেছনে হয়তো কোনো গোষ্ঠীর কিংবা কোনো দলের কোনো হাত আছে কিনা, এবং নির্বাচন কমিশনার নিরপেক্ষতা নিয়েও তারা প্রশ্ন তুলছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এবং শাপলা জনগণ শাপলা প্রতীক গ্রহণ করেছে, কমিশনের দেয়া বা না দেওয়ার বিষয়টি তিনি খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, তার কথা এরকমই একটি বোঝা যাচ্ছে। এটা ভিন্ন কথা, আমি জানি না যে ফরিদের কাছে এটার মানে কেন এই ধরনের আনসারটা আসলো, সে এটা তাদের ব্যাপারটা, তারা সাফার করছে, তারা এটা ভালো বলতে পারবে। বাট আমাদের দৃষ্টিতে আমরা যেটা দেখি, শাপলাটা জাতীয় প্রতীক, জাতীয় প্রতীক হিসেবে এটা কিন্তু ওই ইসির অফিসের যে মার্কাগুলো ওটার মধ্যে শাপলাটা নাই, নাম্বার ওয়ান। যে কারণে নাই বলে এই শাপলাটা কিন্তু মান্না ভাইয়ের দল, মান্না ভাই আগে চেয়েছিল, সেটা দেওয়া সম্ভব হয় নাই। যদি শাপলা দিতেই হয় তাহলে কিন্তু মান্না ভাই এটা প্রাপ্য, সেটা দেওয়া হয় নাই। তারপরে দ্বিতীয়ত হলো যে যেহেতু জাতীয় প্রতীক প্রত্যেকটা জায়গায় বড় সিলে, এখন বলতে পারে ও যে ধানের শীষ বা পাটের কাঠি অথবা আপনার তো স্টার, এগুলোও তো জাতীয় প্রতীক, অথবা পাখি। এইখানে জাতীয় প্রতীকের মধ্যে একটা রকম ফের আছে। শাপলাটা বড় জল করছে, আর এগুলাকে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, এগুলা ওরকম, এগুলা অনেকগুলো, এগুলা সবগুলো ওইভাবে জাতীয় প্রতীক হলে ওইভাবে গুরুত্ব বহন করে না যেভাবে শাপলা ফুলটা গুরুত্ব বহন করে। কিংবা জামাতের দাড়িপাল্লা, সেটা বিচার বিভাগের প্রতীক বলতে পারে তারা, এটা তাদের বলার রাইটস আছে। আমরা এটা বলতে চাই যে এই জিনিসগুলো যেগুলো দিয়েছে এগুলো মার্কাগুলো ছিল ইসির অফিসে, আর ইসিকে নিয়ে তারা বলতে পারে, এটা বলার গণতান্ত্রিক অধিকার তাদের। বাট ইসি কে কখন থেকে এনসিপি অন্য চোখে দেখছে, যেদিন থেকে ইশরাকের নির্বাচনে ইসি অফিস থেকে গ্যাজেট পাস হয়েছে। তো এটা তো ইসির করার কিছু নাই, এটা আইনের গতিতে চলে যেখানেই হোক। এই ইসি কে গঠন করেছে? এনসিপি যাদেরকে এনে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছে তারাই কিন্তু ইসি গঠন করেছে। তাহলে যদি তাদেরই ইসি হয় তাহলে সেই ইসি নিয়ে তাদের কথা বলার এই জায়গায় কোনো রাইটস নাই। তো সেইখানে আমি এটা আইনের কোনো জায়গায় ব্যত্যয় ঘটিয়ে তাদের দেওয়া হোক বা আমাকে দেওয়া হোক, এটা আমি চাই না। আইন সবার জন্য সমান, সবাই সমান সুযোগ পাবে। সেখানে এনসিপির একজন নেতা বলতে পারে না যে আমাদেরকে শাপলা না দিলে নির্বাচন হতে দেওয়া হবে না। এটা অনেক বড়, এটা স্বৈরাচারী কথা। স্বৈরাচার সরকার এইভাবে কথা বলতো। আপনার কাছে আমি একটু এর জবাবটা নিই, তারপরে ফিরি আবার। জি না, মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে এই আপা অনেকগুলো জিনিস বলছে যে এটা ঠিক আছে, জাতীয় প্রতীক সহ যে বিতর্ক আছে, আমরা প্রত্যেকটা বিতর্ককে ইসিকে আমরা কিন্তু লিখিতভাবে এটা খণ্ডন করেছি, এটার আইনি ব্যাখ্যা দিয়েছি, এটা যৌক্তিক ব্যাখ্যা দিয়েছি, এবং সর্বশেষ আমরা কিন্তু 5 পাতার একটা লিখিত ব্যাখ্যা ইয়েকে দিয়েছি,
নির্বাচন কমিশনকে দিয়েছি, যারা ওনারা ওই 115টা ঘোষণা করার একদিন আগে, এটা কিন্তু আমরা দিয়েছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে প্রতীক খুবই গুরুত্বপূর্ণ। প্রতীকগুলো আপনার ধরেন আমাদের আর্থসামাজিক অবস্থা, আমাদের গ্রাম বাংলা সবকিছু মিলে প্রতীকগুলো ছাপিয়ে ওঠে। আর আরেকটা ব্যাপার, সেখানে আপা বলেছে যে এটা যদি দিতে হয়, এটা অগ্রাধিকার পাওয়ার কথা নাগরিক মান্না ভাইয়ের দলের আর কি। না, এখন ঘটনা হচ্ছে মান্না ভাইয়ের দল যখন চেয়েছে তখন ওনাদেরকে দেওয়া হয়নি। তখন ওনাদেরকে কেন দেওয়া হয়নি? তখন এটা ছিল না, ঠিক আছে, এটা ছিল না। এবং ওনারা কিন্তু আরেকটা প্রতীক অলরেডি নিয়ে নিয়েছেন, ওনারা আরেকটা প্রতীক নিয়ে নিয়েছেন। এখন আমরা যখন আবেদন করতেছি, আমরা কিন্তু নতুন প্রজ্ঞাপনের অধীনে আবেদন করতেছি। ওনারা কিন্তু পুরনো যে প্রজ্ঞাপনের অধীনে ওনারা 24-এর আগে যে আবেদন করেছিলেন, ওনাদেরকে বাতিল করা হয়েছে, ওনারা ওইটাই কিন্তু নিয়েছেন। এবার তালিকায় এই শাপলা ছিল, ওনারা ওইটাই নিয়ে ওনারা কিন্তু অলরেডি এটা নিয়ে নিয়েছেন। আমরা কিন্তু নতুন প্রজ্ঞাপনের, যখন নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রজ্ঞাপন, সেইখানে কিন্তু আমরা এটা আবেদন করছি। নতুন প্রজ্ঞাপনে কি শাপলা আছে? প্রজ্ঞাপনের তালিকা দেওয়া হয় নাই, কিন্তু তালিকাটা দেওয়ার কথা হচ্ছে যখন দিয়েছে, এই যে গত সপ্তাহে যখন দিল, আমরা এর আগে আমরা তাদের সাথে কথা বলেছি, তখন তারা বলছে শাপলা থাকতে পারে, আমাদেরকে কিছুটা আশ্বস্ত করেছে, আমরা কিন্তু সেটার প্রেক্ষিতে দিয়েছি। আর হচ্ছে যে দেখেন এই যে মানে প্রতীকগুলো আপনি দেখেন, বাংলাদেশের যে প্রধান যে প্রতীকগুলো, কোন প্রতীকই কিন্তু ওই দলের না। আপনি নৌকা ছিল যুক্তফ্রন্টের মার্কা, এটা আওয়ামী লীগের হয়েছে। ধানের শীষ ছিল মাওলানা ভাসানীর মার্কা, এটা বিএনপি হয়েছে। লাঙ্গল ছিল জাতীয় লীগের মার্কা, এটা জাতীয় পার্টির হয়েছে। এবং দাড়িপাল্লা কিন্তু হইতেছে আপনার আমাদের কোর্টের পেছনে থাকে, কোর্টের ধরেন একটা, সেটাও কিন্তু মার্কা আছে। শাপলা দিলে কেন থাকতে পারবে না? শাপলা থাকার যথেষ্ট যৌক্তিকতা আছে, এবং একটা গ্রাম বাংলার সাথে শাপলার একটা ডিরেক্ট যোগাযোগ। এবং আমরা জুলাই পদযাত্রার ভেতরে এইটার মধ্য দিয়ে শাপলা ধরেন এনসিপির মার্কা হয়ে গেছে। না, সেটি আপনি বলেছেন। এখন ইসি, আপনি তো তখন নিবন্ধিত দলই না। আমি নিবন্ধিত দল, শুনে, নিবন্ধন আইডিয়ার মধ্যে অনেক ঘাপলা আছে, নিবন্ধন আইডিয়াটার মধ্যেই ঘাপলা আছে। কেন? কারণ এই যে নিবন্ধনের কাজ, এই নিবন্ধনের কার্যক্রম শুরু হয়েছে 2008 সালে 111 সরকারের আন্ডারে। ওই যে ধরেন আরপিও, ওই আরপিওর আন্ডারে 111 সরকার কি, কারা গঠন করেছিল, তারা কাদেরকে ক্ষমতায় দিয়ে গিয়েছিল, এবং সেটার কারণে কি কি ঘটনা ঘটেছে, এটা আমরা সব জানি। আমি সবটা বলতে চাচ্ছি না, সুযোগ নেই। এখনকার সরকার এবং ওই আইনের অধীনে, রেসপন্সিবিলিটি কিন্তু আপনাদের দিচ্ছে, ওই আইনের অধীনেই এটা হয়েছে। এখনকার এবং ইসি গঠিত হয়েছে 2022 সালের অধীনে। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু আপনারা এখনো উপদেষ্টা, আপনাদের ছাত্র উপদেষ্টা সেখানে আছে, এবং আপা বলছে এই সরকারকে, এই সরকার, আপনি কি আদতেই মনে করেন যে ছাত্র উপদেষ্টাদের একার কথায় বাংলাদেশ চলতেছে? আপনি কি আদতেই মনে করেন কিনা? এটা সবার কাছে প্রশ্ন। ছাত্র উপদেষ্টাদের কথায় টোটালি কিছু চলছে না। এটা গত 2 দিন আগেও মাহফুজ আলম এটা একদম পরিষ্কার করে বলেছেন। আপনারা এটার বিরোধিতা করেন যে ধরেন আপনাদের প্রশাসনে কাদের লোক, ডিসি, এসপি, সচিবরা কাদের লোক, ভিসিরা কাদের লোক, এটা আপনারা প্রমাণ করেন। আপনারা জানেন যে গত 40-50 বছর ধরে এইখানে পুরোপুরি দলীয়করণ করা হয়েছে, এবং এই দলীয়করণের ভেতরে সব লোক জামাতের, আওয়ামী লীগের, বিএনপির, যার যতটুকু স্ট্রাইক আছে সে সেই অনুযায়ী জায়গাগুলোকে দখল করেছে। যে 22 সালের আইন, এই 22 সালের আইনকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাকশালী আইন বলেছেন, সেই আইনের অধীনে ইসি গঠন হয়েছে। কেন আমরা এটাকে সংস্কার করলাম না? সংস্কার করে কেন একটা ধরেন গণঅভ্যুত্থান পরের একটা ইলেকশন কমিশন হবে না? কারণ এটা করা যায় নাই, এটা চাইলে আপনি করতে পারেন নাই। ব্যাপারটা হচ্ছে এইখানে, আপনি এটা করতে পারেন নাই, নির্বাচিত কোনো সরকার নাই, এই জন্য এটা করা যায় নাই। আপা, ছাত্র উপদেষ্টাদের কথায় কিছুই চলছে না, তাহলে কি ছাত্র উপদেষ্টারা এখনকার সরকারের সফলতা ব্যর্থতা কোনো দায়ভার কি তাদের বর্তাবে? কি মনে হয়? আমি আপনাকে একটা এক্সাম্পল দেই সাথে সাথে। গত 1-2 দিন যাবৎ সোশ্যাল মিডিয়া সহ পত্রপত্রিকায় সয়লাভ হয়ে গেছে দুইজন, একজন উপদেষ্টা এবং একজন ছাত্র মানে এনসিপির নেতা, দুইজনের এলাকায় একজনের 4 শতাধিক কোটি টাকার উন্নয়ন ডেভেলপমেন্টের কাজ নিয়ে গেছে, একজন 3 শতাধিক আপনার কোটি টাকার উন্নয়ন ডেভেলপমেন্ট নিয়ে গেছে। আপনি বলেন, আপনি যান একটা এমপির, একজন গণপ্রতিনিধির একটা বরাদ্দ পাশ করাতে, একটা বাজেট পাশ করাতে, একটা কাজ পাশ করাতে তার 2-1 জোড়া স্যান্ডেল ক্ষয় হয়ে যায়। সেইখানে ছাত্র নেতারা, এই উপদেষ্টা এবং এই এদের আপনার এলাকায় নির্বাচনের আগে যে উন্নয়নের কাজ চলে সরকারি টাকায়, সেটা তারা করছে। তাও প্রায় 1.5 বছর পরে হলো। হ্যাঁ, সেটা 1.5 বছর পরে তো চায় নাই। আপনার এমন না যে চেয়ে 1.5 বছর ওয়েট করেছে, তারা এখনই টিক মার্ক দিয়ে তারা করেছে, হয়ে গেছে। আমি একটু মনে হয় আপা অ্যাড করি, সেটি হচ্ছে এই সেটে বসে হান্নান মাসুদ একবার বলেছিলেন
যে তার এলাকার সি ট্রাক চালানোর জন্য যে ফেরি, সেই ফেরি ঘাট স্থাপনের জন্য সে ক্ষোভ জানিয়েছিলেন যে হচ্ছিল না, তারা চেষ্টা করে সেটা এটা পারছে না। 10টার একটা ধরে আমি বলতে পারি না, আমি যেটা চোখে দেখেছি, আমি দেখছি, কিন্তু উনি বলেছেন যারা এগুলো করছে তারা বিএনপি এবং জামাতের লোক, মানে বিএনপি। আপনার কথাটা শুনি, বিএনপির লোক ওরকম কোন এলাকায় কোন ডেভেলপমেন্টের কোনো কাজ নিয়ে যেতে পারে না। মন্ত্রণালয়ের আপনার শুনেন 2টা ডিসি বিএনপি ভাগে পেয়েছিল, আমার যদি ভুল না হয় 2টা ডিসির একটা তাও ক্লোজ করে নিয়ে চলে আসা হয়েছে চিটাগাং এর। তো আপনার ডিসি পর্যন্ত পায় না, যেটা নিয়ে 200-300 কোটি টাকা নিয়ে লেখালেখি হলো যে এত টাকার ছড়াছড়ি গেছে, এবং এটা কারা করছে, ভিসি গুলো কাদের, নির্বাচনের দিকে তাকালেই বোঝা যায় যে ভিসি গুলো কাদের। ভাগে পেয়েছে তার মানে ভাগাভাগি তো আপনারাই রাজনৈতিক দলেরাই করেন, জনগণ তো আসলে ভাগাভাগি করি নাই। একটা জিনিস আপনি যখন 100টা নিয়ে যাবেন, আমি সামনে বসে আছি, আমাকে হয়তো বা আপনি একটা দিয়ে গেলেন, আচ্ছা দিলাম, লিখে রেখো 1 ফোঁটা দিলেন, 64টার 2টা গেলে 62টা কাদের? 62টা কাদের আপনারা খোঁজ করেন। আগের যে স্বৈরাচার তাদের লোকগুলো এখনো জাকিয়ে বসে আছে, পাশাপাশি একটা ইসলামের সঙ্গে জড়িত একটা দল, সেই দলই বাংলাদেশকে এখন প্রতিনিধিত্ব করছে, তারাই সব জায়গায়। এবং আপনি এই প্রশাসনের এই লোকরাই কিন্তু ফ্যাসিবাদ বিরোধী সাজার জন্য উঠে পড়ে লাগছে, তারা কিন্তু খেয়াল করেছে নিশ্চয়ই। প্রশাসন এখন যে যেখানেই বসে আছে, তারা নিজেদেরকে ফ্যাসিবাদ বিরোধী চিহ্নিত করার জন্য নতুন নতুন কোড পড়ছে। আমি আপনাকে একটা কথা বলি, এটার সঙ্গে যেটা আগে যখন আওয়ামী লীগের স্বৈরাচার ছিল, তখনও যে তা আগে সরকারি চাকরির একটা নিয়ম নীতি আছে, চাইলে ইচ্ছা করলে সাথে সাথে আপনি স্যাক করতে পারেন না। তো বিএনপি মনা কিছু লোক তখনও ছিল, এই বিএনপি মনার 2-1 এর মধ্যে 2-1 দেখা গেছে এমন কোনো থানার ওসি হয়ে গেছে, ও নিজেকে ওই সরকারের তাবেদার হিসেবে প্রমাণ করার জন্য ছাত্রলীগের যে ওসি, সে যদি 10টা বাড়ি দিত, ও 12টা বাড়ি দিত। এই জন্য বাড়ি দিত যে আমাকে যেন মানে ওএসডি না করে, আমাকে যেন এখান থেকে বান্দরবন খাগড়াছড়ি না পাঠায়। তো ঠিক এরকম আপনি যে কথাটা বললেন, ঠিক এখন যারা এই কাজগুলো করছে, তারা নিজের লেবাসকে, তারা যে এত অন্যায় করেছে, সেই অন্যায়গুলোকে জনগণকে ভুলানোর জন্য তারা ডাবল অন্যায় করছে। আপনার কাছে ফিরবো মিজান ভাই, আপনি জনাব মিজানুর রহমান, ডক্টর মিজান, আপনি যদি শুনতে পান তাহলে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ লাগাবেন কোথা, একটু বলবেন কি? ধন্যবাদ। আমি মনোযোগ সহকারে আমাদের সম্মানিত 2জন আলোচকের কথা শুনছিলাম, আর আপারকে তো মানে সঙ্গে অনেক জায়গায় থাকার সুযোগ হয়েছে, আপনাদের এখানেও। তিনি অনেক তথ্যমূলক বক্তব্য রাখেন বা তুলে ধরেন। এখন একটা বিষয় আমাদেরকে বলতে হয়, যেটা আমি শুরুতেই বলেছিলাম, যে আমাদের এখন কাজটা কি এবং রাষ্ট্রের কাজটা, দায়িত্বটা কি। রাষ্ট্র বলতে আমি প্রধান উপদেষ্টা বা সরকারকে বোঝাতে চাচ্ছি। কারণ আপনি যে বিষয়টা নিয়ে শুরু করেছিলেন, যে আমাদের যে ষড়যন্ত্রের কথা শুনছি কিংবা নির্বাচনকে বাধাগ্রস্ত করার কথা শুনছি, এগুলো নিয়ে জনমনের কিন্তু একটা সংকট তৈরি আছে। আমি যখন বাইরে যাচ্ছি বা আমার নিজের এলাকায় মাগুরা সদরে, সেখানে কিছু লোকজনের সাথে কথা হচ্ছিল, গ্রামের একজন সাধারণ মানুষ থেকে শুরু করে সচিবালয়ে যদি যায়, সেখানেও তারা বলছে যে আপনি তো গণফোরামের সাধারণ সম্পাদক, আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই আদৌ কি নির্বাচনটা হবে। তখন আমি তাদেরকে এই কথা আস্থার সঙ্গে বলি যে আমি নিশ্চিত যে নির্বাচন হবে। কেন হবে? যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্দিষ্ট সময় নির্বাচন অবশ্যই হবে, এবং ওর পরে আর আমি একদিনও দায়িত্বে থাকবো না। আবার তার কাছ থেকে আমরা শুনছি নির্বাচন নিয়ে সংশয় আছে। সরকারের অন্যান্য উপদেষ্টারা বলছেন ইলেকশন হবে। আবার শুনছি যে এগুলো বাধাগ্রস্ত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র আছে। আরে ষড়যন্ত্র ঠেকানোর জন্য তো সরকার এবং আমরা সবাই মিলেই তো চাচ্ছি যে নির্বাচন যথাসময় হবে। তাহলে এগুলোকে বাধাগ্রস্ত হতে পারে, এই সংশয়টা কেন? জি, অনেক 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 ধন্যবাদ। আসলে আপনি যে প্রশ্ন করেছেন খুবই ভ্যালিড, যে এগুলো মোকাবেলার জন্যই আমি ফরিদুল হক আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে এই যে এগুলো ঠেকানোর জন্যই সরকার এবং সরকারের সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সব দল এখন পর্যন্ত একসাথে আছেন, এবং আজকের যদিও কথা একসাথে বলছেন এই সেটে, তারা আবার প্রধান উপদেষ্টার সাথে এই মুহূর্তে সফরেও রয়েছেন। তো এই সফর
শেষে এসে অনিশ্চয়তা কি কেটে যাবে? আর আপনারা যেভাবে আপা বললো যে শাপলা প্রতীক না দিলে ইলেকশনই যাবেন না, সেটি কি একদমই যাবেন না, বিষয়টি এরকম, নাকি দাবি আপনাদের যে দেয়া হোক? আর অনিশ্চয়তা কোনো কি এখনো কি নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছেন? না, এমনিতে ধরেন অনিশ্চয়তার জায়গাটা যেভাবে অনিশ্চয়তার জায়গাটা আপনাদের মিডিয়াতে আসে একদমই 2 মিনিটে হ্যাঁ, যে এরকম অনিশ্চয়তা আসলে নাই। এটা ভাই যেটা বলেছেন আমি এটার সাথে আমরা একমত। প্রশ্ন করি, এটা আমাদের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। আমরা এই জায়গাতে বেশিরভাগ জায়গাতে একমত। এখন এইখানে আমাদের কিছু ধরেন মানে আছে, মত বিরোধ আছে, মত দ্বিমত আছে, সেটা থাকবে। কিন্তু একটা জিনিস আমাদের যেটা সবাই মিলে নিশ্চিত করতে হবে যে ধরেন আপাদের দল ওনারা মনে করতেছেন যে ওনারা হয়তোবা নির্বাচনে জিতে যাবেন। আচ্ছা, নির্বাচনে জিতে ওনারা সরকার, ওনাদের আসলে দায়িত্ব নিয়ে এগিয়ে আসা দরকার যে নির্বাচনটা যাতে আসলে একটা লেভেল প্লেইং ফিল্ডে হয়, তা যাতে ওনারা প্রশ্নের মুখে না পড়েন। আপনি মনে করছেন যে লেভেল প্লেইং ফিল্ড অবস্থা নেই? এটা নিশ্চিত করতে হবে যে আমরা এখন এটা কনফার্ম না যে লেভেল প্লেইং ফিল্ড হয়েছে, আমরা এটা এখনো কনফার্ম না। কারণ নির্বাচন কমিশন, প্রশাসন সব মিলে যে ধরনের পরিবেশ থাকা দরকার সেটা আমরা এখনো কনফার্ম না। আর একটা ব্যাপার হচ্ছে যে জুলাই সনদের ব্যাপারটাতে আমরা যাতে একমত হতে পারি। সেই ষড়যন্ত্রের আসলে অবস্থাটা কি? সেটি কি নির্বাচন থামিয়ে দেওয়ার মতো ষড়যন্ত্র হতে পারে? সেটি কি সরকারের মধ্য থেকেও কেউ কেউ করছে, নাকি রাজনৈতিক দলের কেউ রয়েছে? প্রশ্ন হচ্ছে ডক্টর মিজানুর রহমান আপনার কাছে। বেজান ভাই যদি শুনতে পারেন, আমাদের খুব ছোট্ট করে উত্তর দিতে ধন্যবাদ। হবে। না, ঠিক আছে, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে নির্বাচনের জন্য সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ দেখাচ্ছে এবং তারা অপেক্ষায় আছে। সরকার বলেছে যে যথাসময়ে নির্বাচন হবে, এবং আমরা যে রাজনৈতিক দলগুলো আছি যারা এই সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং নির্বাচনের সাথে সম্পর্কিত যে সকল প্রতিষ্ঠান আছে সেগুলো সংস্কারের জন্য আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের আহ্বানে দীর্ঘদিন ধরে বসেছি। আমরা অনেক বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছি। আগামী 5 তারিখে আজকে আমাদের দল গণফোরামকে চিঠি দিয়ে জানানো হয়েছে ঐক্যমত্য কমিশন থেকে যে 11:30-এ 5 অক্টোবর আবার পুনরায় আমরা মিলিত হব। তো আমি আশাবাদী, কারণ আমরা সেখানে আপনারা কি জুলাই সনদের এটিকে আইনগত ভিত্তির ব্যাপারে আপনাদের অবস্থানটা বলবেন একদম 30 সেকেন্ডে। আর একটা হচ্ছে যে এই যে আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দেয়া না দেয়া নিয়ে একটি কথা আবার উঠছে, এটির ব্যাপারে আপনাদের মন্তব্য শুনতে চাই। দুটির জন্য 2 মিনিটে যদি একটু বলেন। যে আমরা প্রথমত জুলাই সনদে যেটা আমরা ঐক্যমত্য পোষণ করেছি, আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি দুটো বিষয়। প্রথমত সংবিধান সংশ্লিষ্ট যে সকল বিষয় রয়েছে, আমরা কিন্তু একটা কথা বারবার ভুলে যাচ্ছি যে আমরা কিন্তু 2024 সালের 8ই আগস্ট এই সংবিধানের অধীনেই সরকার দায়িত্ব নিয়েছে, শপথ নিয়েছে, এবং এখন রাষ্ট্র সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে। সুতরাং সংবিধানে স্পষ্ট আছে জাতীয় সংসদ এবং 2/3 সদস্যের সম্মতি ব্যতি রেখে কখনোই সংবিধান সংশোধন করা যাবে না। সুতরাং আমরা বলেছি যে আগামীতে যে সংবিধান সম্পর্কিত যে বিষয়গুলো সেটা সংবিধানেই যেটা ক্লিয়ার আছে সেই অনুযায়ী আমাদের আগামী সংসদে যেতে হবে। যেগুলো সংবিধানের সাথে সম্পর্কিত না সেগুলো সরকার অধ্যাদেশ করতে পারে। বিপুল সংখ্যক অধ্যাদেশ এই সরকার করেছে, ফলে এটা কোনো বিষয় না। আরেকটা কথা আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে আমি নিজে উপস্থিত থেকে বলেছি যে এই সনদে আমরা ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলগুলো সমর্থন করছি এবং স্বাক্ষর করছি। আগামী সংসদে যদি এইটি বাস্তবায়ন করার জন্য আমরা যে দায়ী তা যদি না করি তাহলে রাজনৈতিক দল হিসেবে জাতির কাছে আমাদের অপমৃত্যু হবে। এটা এই ব্যাপারে আমাদের বক্তব্য ক্লিয়ার। আর আপনি আওয়ামী লীগের নিষিদ্ধের আমি মিজান ভাই আপনাকে একটু থামিয়ে দিচ্ছি। আপনার এই প্রশ্ন আওয়ামী লীগ প্রশ্নে আমি পরে আসবো সময় পেলে। আমি একটু নীলুফার ইয়াসমিন মনি আপনার কাছে ফিরতে চাই। সেটি হচ্ছে যে সংবিধানের এই যে ঐক্যমত কমিশনে আবার শুরু হচ্ছে, সেখানে এখন পর্যন্ত জুলাই সনদের বিষয়গুলো এখন পর্যন্ত ক্লিয়ার না, বিষয়গুলো যে সেটি আইনের ভিত্তিতে দিতে সমস্যা কি? দেখেন, আমাদের দল একটা কথা বলেছে যে যেটা আইনের মধ্যে পড়ে সেটার জন্য আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল সেই রকমভাবে। কারণ এর আগে 1/11 সময় যে সংস্কার তখনও কিন্তু হয়েছে, তখন সংস্কারপন্থী সনাতনপন্থী একটা নামই ছিল। সেই সংস্কার হয়েছে অনেকগুলো, কিন্তু
ইমপ্লিমেন্ট হয় নাই পরবর্তীতে। জি। শেখ হাসিনা যখন আমি 2 ক্ষমতায় মিনিটের মধ্যে এসেছে শুনবো এটি, জি। তখন কিন্তু এটার ম্যাক্সিমামই ফেলে দিয়েছে। ঠিক একই অবস্থায় এখন সরকার যে অবস্থায়, এই অনির্বাচিত সরকার কোনো সংস্কার সে সফলতার মুখ দেখাতে পারে না। সেটার জন্য একটা অবশ্যই নির্বাচিত সরকার লাগবে এবং সংসদের মাধ্যমে এই সংস্কারগুলো সব ইমপ্লিমেন্ট হবে। সেই জায়গায় জুলাই সনদ অবশ্যই গুরুত্বপূর্ণ, আমরা গুরুত্ব দিতে চাই, দেই যে এই জুলাই না হলে শেখ হাসিনাকে উৎখাত করা যেত না। সেই জায়গায় অবশ্যই আমরা মনে করি যে নির্বাচিত সরকার এসে এটাকে সফলতা করবে। জি, ধন্যবাদ। ফরিদুল হক। জি, জুলাই সনদ ব্যাপারে আমাদের তো একদম পরিষ্কার অবস্থান। আমরা যেটা বলছি যে সংবিধান সংস্কার সংক্রান্ত যে সংস্কারগুলো, সংবিধান সংস্কার সংক্রান্ত যে প্রস্তাবগুলো, এটা বাস্তবায়ন করতে গেলে গণপরিষদ লাগবে। কেন? কারণ হচ্ছে যে আপনি এই যে সংবিধান বলা হচ্ছে যে সংবিধানের অধীনে আপনি আছেন, এটা আসলে 2 মিনিটে বলা সম্ভব না যে আপনি সংবিধানের অধীনে নাই। কিভাবে নাই সেটা আমরা ব্যাখ্যা করতে পারতাম, কিন্তু 2 মিনিটে সম্ভব না। কিন্তু আমরা মনে করি এটার অধীনে আপনি নাই। কারণ এখন হচ্ছে যে আপনাকে যদি এটা চেঞ্জ করতে হয়, সংস্কার করতে হয়, আপনি এটা পার্লামেন্টে পারেন না। কারণ পার্লামেন্টে যে আপনি পারেন না, অষ্টম সংশোধনী এবং পঞ্চম সংশোধনী আদালত বাতিল করে দিয়েছে, ওইটুকু অভিজ্ঞতা আমাদের জন্য যথেষ্ট। এর বাইরে আরও 10টা উদাহরণ আমি দিতে পারবো, কিন্তু ওইটুকু অভিজ্ঞতা আমাদের জন্য যথেষ্ট যে 2/3 মেজরিটির যে 142 অনুচ্ছেদের অধীনে যে সংবিধান সংশোধনী, এই প্রক্রিয়া কোনো কার্যকর প্রক্রিয়া না। ব্যাপারটা এইটা না যে আগামী সংসদে কারা যাবে তারা এটা করবে কি করবে না, এটা তাদের ইচ্ছা নিরপেক্ষর ব্যাপার না। ব্যাপার হচ্ছে পরবর্তীতে কেউ একজন চাইলে আদালতে যদি দাবি করে, আদালত এটা বাতিল করে দিতে পারে। কেন? কারণ হচ্ছে যে আপনি হাইকোর্টকে আপনি ধরেন এই বিভাগে নিয়ে যাচ্ছেন, আপনি সংসদকে ভেঙে 2টা হাউস করতেছেন, এটা সংবিধানের বেসিক স্ট্রাকচারকে করতেছে, মানে ক্ষুণ্ণ করতেছে ওই অর্থে 72-এর তথাকথিত সংবিধান। অতএব আপনাকে একটা নতুন সংবিধান, নতুন বন্দোবস্তের মধ্যে যেতে হবে। এটা যদি না পারেন তাহলে আপনি এটাকে আসলে টিকিয়ে রাখতে পারবেন না ভবিষ্যতে। অনেক ধন্যবাদ মিজানুর রহমান। ডক্টর মিজানুর রহমান, একটু আওয়ামী লীগের বিষয়টা শুনতে চাই, আপনি বলতে চাচ্ছিলেন তখন। জি, ধন্যবাদ। দেখেন, আমরা কিন্তু শুরু থেকে বলে আসছি যে এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং কোন রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা যায় না এবং এটা করা সমীচীন না। এটা আমরা সবসময় বলে আসছি এবং জনগণের উপরে ছেড়ে দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে তারা যে সকল অপরাধ করে থাকে, আমাদের দেশে তো আইন কানুন আছে, আদালত সচল আছে, সুতরাং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা নিষিদ্ধ হতে পারে, এটা আদালতের উপরে ছেড়ে দেওয়া উচিত। আমরা সরকারের কাছে যাওয়ার পক্ষে না। আরেকটা জিনিস যদি বলি, আপনি দেখেন যে সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টা আমেরিকাতে যে জাতিসংঘে যে তিনি যে বক্তব্য দিয়েছেন, এর আগেও কিন্তু তিনি বিদেশে যাওয়ার পরে বিদেশে যখন মুখোমুখি হচ্ছেন তখন কিন্তু তিনি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না বা করা হয়নি, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ইত্যাদি। এবং সেখানে তিনি বলেছেন যে আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা আছে। আজকে আবার এর প্রেক্ষিতে যখন জনসাধারণের মধ্যে রিয়েক্ট হচ্ছে, তখন আইন উপদেষ্টা বলছেন যে না, এই ধরনের কোনো সম্ভাবনা নাই। তাহলে প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা এই যে পরস্পর বিরোধী বক্তব্য, সবসময় রাজনীতির মাঠে এই ঘোলাটে পরিবেশ তৈরি করছে সরকারের এই ধরনের বক্তব্য। অর্থাৎ আপনি যদি দেখেন, প্রধান উপদেষ্টা যেটা বলেন, পরের দিন প্রেস সেক্রেটারি বলেন যে না, এটা এইভাবে না, আবার অন্যান্য উপদেষ্টারা পরস্পর বিরোধী বক্তব্য দেন। মোটা কথা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল আইনি প্রক্রিয়ার বাইরে এই ধরনের নিষেধাজ্ঞা দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করা যে সমীচীন না, সেই জন্যই কিন্তু প্রধান উপদেষ্টা এই কথাগুলো বারবার বলছেন। আমরা বারবার বলে আসছি এটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষ্পত্তি হতে পারে। অনেক ধন্যবাদ। নীলুফার চৌধুরী মনি। জি, কি ব্যাপারে বলবো? না, আওয়ামী লীগের যে বিষয়, আওয়ামী লীগ আজকে শুনেছেন যে আওয়ামী লীগের নিয়ে আমরা কথা বলছিলাম, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সচল হওয়ার সম্ভাবনা নেই আজকে বলেছেন হচ্ছে আইন উপদেষ্টা। এর পরিপ্রেক্ষিতে মিজান ভাই তার বক্তব্য বলেছেন, আমি শুনেছি, উনার সাথে আমি অনেকটাই একমত। কারণ এখানে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, চিফ অ্যাডভাইজার এবং ল অ্যাডভাইজার দুইজনের কথা একটা সরকারের মধ্যেই যদি এরকম থাকে, তাহলে বাইরে কোথায় আমরা যাব? কারণ আওয়ামী লীগের এই প্রশ্নের উত্তর চিফ অ্যাডভাইজার বিদেশে গেলেই উনি বিভিন্নভাবে কথা বলেন। যে একবার উনি বলেছেন এই দলকে নির্বাহী আদেশে উনি স্থগিত করেছেন বা নিষিদ্ধ করেছেন, দুইটাই উনি বলেছেন। নিষিদ্ধের কথা বলেছেন, নিষিদ্ধ নিয়ে যখন লন্ডনে তাকে চাপাচাপি করা হয়েছে তখন বলেছেন যে নিষিদ্ধ হয় নাই, স্থগিত হয়েছে। আচ্ছা, স্থগিত যদি হয়ে থাকে, আবার যখন আমেরিকা গেল
তখন আবার উনি এটার উল্টা আরেকটা বক্তব্য বয়ান দিল যে যে কোনো সময় আওয়ামী লীগ আবার সচল হয়ে যেতে পারে। তাহলে তাদের কাজ কথাবার্তার উপর কি ডিপেন্ড করবে তারা কি স্বৈরাচারের ভাষায় কথা বলছে না? শেখ হাসিনাও কিন্তু এই ভাষায় কথা বলতেন। আপনারা কি চান? আমরা যেখানে ছিলাম আমরা ওই জায়গায় আছি। আমরা বিচার চাই। আওয়ামী লীগ যে 15.5 বছর অত্যাচার করেছে, নিষ্পেষিত করেছে, গুম খুন করেছে, আমরা 100% বিচার চাই। 100% বিচারের যদি 99% আওয়ামী লীগের যদি বিচার হয় আমাদের সেটার কোনো ক্ষতি নাই। কিন্তু আমরা যে কোনো দলকে নির্বাচন থেকে বিরত রাখবো ওটার মধ্যে আমরা নাই। কারণ আওয়ামী লীগ যে কাজটা করেছে জামাতকে নিয়ে এবং 14 দল নিয়ে 2-1টা দল নিয়ে যে নির্বাচন করেছে সেটা রিপোর্টেড ছিল, সেই নির্বাচনটা গ্রহণযোগ্যতা পায় না সারা বিশ্বে। ঠিক একই অবস্থা বিএনপি সহ যারা নির্বাচন করবে তারা গ্রহণযোগ্যতা পাবে না, এটা আমরা অবশ্যই চাই না। ধন্যবাদ ফরিদুল্লাহ। জি ধন্যবাদ। আমার খুবই কষ্ট লাগলো, দুইজন খুবই সিনিয়র রাজনীতিবিদ, বাংলাদেশের অন্যতম পুরনো দুইটা রাজনৈতিক দল, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করে। আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন, জাতিসংঘের রিপোর্টে এসেছে আওয়ামী লীগ দল হিসেবে এই গণহত্যা চালিয়েছে। একদম পরিষ্কারভাবে বাংলাদেশে কোনোভাবে আওয়ামী লীগ রাজনীতি করার কোনো অধিকার রাখে না। নির্বাচন তো নয়, আমরা পরিষ্কারভাবে বলেছি যে তাদেরকে দল হিসেবে বিচার করতে হবে। আইসিটিতে সেটা করা হয়েছে, আইন সংশোধন করা হয়েছে, তাদেরকে দল হিসেবে বিচার করার এখনো আমরা দাবি জানাচ্ছি। এবং যতক্ষণ পর্যন্ত তাদের বিচার কার্যক্রম শেষ না হবে তাদের কার্যক্রম নিষিদ্ধ রাখতে হবে। কেন? কারণ প্রতিদিন তারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, এখানে প্রতিদিন সাবোটাজ করতেছে। আজকে যদি তাকে আপনি নির্বাচনে আসতে দেন, বাংলাদেশের সাধারণ মানুষ যে শহীদরা, যে আহতরা গুলি খেয়েছে, যারা ওদের উপরে গুলি করেছে, তারা যখন রাস্তায় আসবে স্বাভাবিকভাবে তারা ফেরোসাস হবে। আপনি বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চান নির্বাচনের মাধ্যমে? আমি যদি বলি যে এইটাই গৃহযুদ্ধের দিকে ধাবিত করছে, কারণ আপনার জামাতকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ। জামাতকে কি আদৌ নিষিদ্ধ করতে পেরেছিল? জামাত কিন্তু তার ঘরেই বসত করেছে, গুপ্ত রাজনীতি করেছে। ঠিক একই অবস্থায় আওয়ামী লীগ জঙ্গি মিছিল করছে, আওয়ামী লীগ যে কারোর সঙ্গে মিশে যাচ্ছে, আওয়ামী লীগ যে জামাতের সঙ্গে মিশে যাচ্ছে না তার কি নিশ্চয়তা আছে? আওয়ামী লীগ যে এনসিপির সঙ্গে মিশে যাচ্ছে না তার কি নিশ্চয়তা আছে? এই আওয়ামী লীগ যে বিএনপি বা গণফোরামের সঙ্গে মিশে যাচ্ছে না এর কি প্রমাণ আছে? কারণ একটা মানুষের হৃদয় খুব রহস্যজনক। একজন যখন এখন তাই মনে করি, আমি অনেকটা তাই মনে করি যে এই গুপ্ত রাজনীতি করার সুযোগ দিয়েছে কে? এই দেশের তৎকালীন সরকার। তৎকালীন সরকার যদি সুযোগ দিয়ে থাকে তাহলে বর্তমান সরকারও কেন গুপ্ত রাজনীতির সুযোগ দিচ্ছে? ডক্টর মিজানুর রহমান। জি, আমি একটা জিনিস পরিষ্কার করে বলি, আপনি যদি সম্প্রতিকালে দেখেন যে বিভিন্ন জায়গায় জামাতের ওখানে আওয়ামী লীগের লোক মিছিল করছে, এবং এই যে সার্জিস আলমের যেটা রিপোর্ট আসছে যে তার পাশে কেন যুব লীগের লোকজন রয়েছে, একটা কথা আমাদের পরিষ্কার বলা দরকার যে আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তার নিষিদ্ধ চাই। যেটা আপা বলেছেন, সরকারের নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য না। আর শেষ কথাটা বলি যে আমাদের সংবিধানে বলা হয়েছে প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ। তাহলে আমরা জনগণের উপরে ছেড়ে দিচ্ছি না কেন? আগামী জাতীয় নির্বাচনে তারা যে কাজগুলো 15 বছর করেছে আমরা তো তার বৈধতা দিচ্ছি না। ফলে আমরা জনগণের কাছে ছেড়ে দেই, জনগণ রায় দিক যে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কি নাই। ধন্যবাদ। আমরা নিজেরা কেন এই জিনিসটা হাতে তুলে নিই? ধন্যবাদ ফরিদুল হক। আমরা নিজেদের হাতে তুলে নেওয়ার ব্যাপার না, জাতিসংঘ রিপোর্টের মধ্য দিয়ে আন্তর্জাতিক যে এখানে দোয়া তোলা হয় এটা পরিষ্কারভাবে বলা হয়ে গিয়েছে যে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন, যে এই দেশের জনগণের ট্যাক্সের পয়সায় কেনা বন্দুক দিয়ে, এই দেশের জনগণের ট্যাক্সের পয়সায় কেনা গুলি দিয়ে জনগণের সন্তানদের বুকে গুলি চালায়, তাকে রাজনৈতিক দল বলতে হবে? মোটেই না, আমরা এটার সাথে মোটেই একমত না। একদম পরিষ্কার অবস্থান। এবং তাদেরকে বিচার করতে হবে। আমরা বলছি বিচারের যেটা হোক সেটা আমরা মেনে নেব। যতক্ষণ পর্যন্ত বিচার কার্যক্রম চলবে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই তাকে আপনি ফাংশন করতে দিতে পারেন না। কারণ তাহলে এখানে প্রচন্ড রকম সন্ত্রাসী কার্যকর্তা, একটা সন্ত্রাসী দল, তার কাছে কি পরিমাণ অস্ত্র আছে, কি পরিমাণ টাকা আছে আপনি জানেন না। আপনার সেই মেকানিজম আপনি তৈরি করতে পারেন না, তাকে আপনি কিভাবে প্রোটেক্ট করবেন? সে পাঁচটা লোক যখন মিছিল করতে বেরোয় সেটাকে পুলিশ ধরতে চায় না, কারণ পুরো পুলিশ সেটআপ তাদের, অনেক ধন্যবাদ, পুরো মিলিটারি সেটআপ তাদের, পুরো সেটআপ তাদের। আপনি কিভাবে এটাকে ট্যাকেল করবেন? 30 সেকেন্ডে বলবেন যে এই সকল আলোচনা সমালোচনার মধ্যে আগামীর বাংলাদেশ সুন্দর থাকবে কিনা, প্রত্যাশা করেন কিনা? 10 সেকেন্ডে এক কথা। নিশ্চয়ই সুন্দর থাকবে, নিশ্চয়ই সুন্দর। আমরা এত রক্ত দিয়েছি তো এমনিতে না, অবশ্যই একটা সুন্দর বাংলাদেশের জন্য আমরা রক্ত দিয়েছি। ডক্টর মিজানুর রহমান, আগামীর বাংলাদেশ কি একটি সুন্দর বাংলাদেশ হবে? এই প্রত্যাশা কতটুকু রাখা যায়?
আপনি 20 সেকেন্ডে কাইন্ডলি বলবেন, আমরা শেষ করতে হবে। জি। আমি পুরোপুরি আশাবাদী। আপনি যদি খেয়াল করে দেখেন 52 ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, 90-এর যে গণ আন্দোলন এবং 24-এর যে ছাত্র জনতার যে আন্দোলন, সবগুলো আমরা সফল হয়েছি। তো সেই জায়গায় বাঙালিরা যে আন্দোলন সংগ্রাম করেছে এটা কখনো বৃথা যায়নি। অনেক একেবারে এত ধন্যবাদ। রক্ত দিয়েছি। আমরা অনেক আশাবাদী যে আমরা একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ পাবো। ডক্টর নীলুফার চৌধুরী মনি। আমি আসলে বলতে চাই যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো মিটাতে গেলে আপনি যদি একদম নিষেধাজ্ঞা দিয়ে দেন তাহলে সে যা খুশি তাই করবে। সে এই দেশের নাগরিক, আপনি তো এখান থেকে বাতিল করতে পারবেন না। সেটি ব্যাপার না। আগামীর বাংলাদেশ কি সুন্দর বাংলাদেশ হবে? এক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন তারা এক থাকতে কতটা পারবেন? আগামীর বাংলাদেশ তখনই সুন্দর হবে যখন সিস্টেমটা সুন্দর হবে। সিস্টেম যদি অসুন্দর থাকে অবশ্যই বাংলাদেশ সুন্দর হবে না। যে সিস্টেমটাকে এখনো অসুন্দরে রূপান্তরিত করার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে। আমরা মনে করি যে আমাদের ওই জায়গায়, আমি বিচারের জায়গায় বিচার করব, তাকে আপনি খাবার না দিয়ে একজন মৃত্যু পথযাত্রী যার কিছুক্ষণ পরে ফাঁসি হবে তাকে কিন্তু খাইয়ে দাইয়ে তওবা পড়িয়ে তারপরে তাকে ডাক্তার দিয়ে টেস্ট করে তাকে রিপোর্ট নিয়ে যে সে সুস্থ কিনা তারপরে তাকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হয়। ঠিক তেমনই আমি মনে করি আওয়ামী লীগকে যদি আপনি বিচার করতে চান তাকে তার আগে যা যা ওইভাবে প্রয়োজন সবকিছুই করতে হবে। দারুণ কথা বলছে। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিলে সুন্দর হবে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি সবার আগে দেশ, আর সেই দেশটাকে একটি কল্যাণমূলক দেশ হিসাবে গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করিস। অংশগ্রহণকারী 3 জনকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মাই টিভি সংলাপ। আল্লাহ হাফেজ।